আছে যা আপনাকে আনন্দ দেবে, আবার কিছু সিনেমা আছে যা আপনার ব্রেনের সাথে খেলবে। কিন্তু আজকে একটি এমন সিনেমা আমি নিয়ে এসেছি যেটা আপনার মাথা ও মন দুজনকেই সিনেমার শেষ পর্যন্ত ব্যস্ত রাখবে এবং আপনি সিনেমাটি একটুও স্কিপ করতে পারবেন না। আর এর এন্ডিংটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে শুরু করছি 2023 সালে মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ইরাট্টা। আর এরকম মুভির গল্প কম সময়ে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথম সিনেই দেখাচ্ছে গরিব গৃহহীনদের ঘর দেওয়ার জন্য একটি অনুষ্ঠান হবে পুলিশ গ্রাউন্ডের মাঠে। তার শেষ সময়ের প্রস্তুতি চলছে। মাঠের এক পাশে দুটো বাচ্চা ক্রিকেট খেলছে, তাদের কুকুরটি তাদের সাহায্য করছে। মিডিয়া এবং লোকেরাও এসেছে, তারা বিভিন্ন ফুটেজ নিচ্ছে। গ্রামের লোকাল লোকজন এসেছে, জেলে একজন কয়েদিও আছে যে ড্রাগ পাচারে ধরা পড়েছে। এমন সময় হঠাৎ ক্রিকেট বলটি পুলিশ গ্রাউন্ডের ভিতর ঢুকে পড়ে। তারা সেটিকে আনতে যখন থানার সামনে যায়, তারা এবং বাকি সবাই পরপর 3টি গুলির আওয়াজ শুনতে পায়। সবাই তখন থানার ভেতর ছুটে যায়। পরের সিনে এসআই প্রমোদকে আমরা দেখতে পাই, যিনি টিভিতে একটি গানের রিয়েলিটি শো দেখছেন। আসলে এই মহিলার নাম সৃজা এবং ইনি এসআই প্রমোদের ওয়াইফ। আর এ হলো তাদের মেয়ে শ্বেতা। 17 বছর আগে মদের ঘোরে তিনি তার অন্তঃসত্ত্বা বউয়ের ওপর অত্যাচার করেন। সেই জন্য তার বউ সদ্যজাত মেয়েকে দেখতে দেয়নি এবং মেয়ের 3 মাস বয়সে ঘর ছেড়ে বেরিয়ে চলে যান। ইগোর জন্য আর কেউ কন্ট্যাক্ট করেননি। কিন্তু এখন এসআই প্রমোদ এর জন্য অনুতপ্ত এবং যে কোনো মূল্যে তার ফ্যামিলিকে ফিরে পেতে চান। তাই তিনি সৃজাকে ফোন লাগান এবং তাকে বোঝান যে এখন তাদের মেয়েকে তাদের বাবার সম্বন্ধে জানা উচিত। তার ওয়াইফও অনেকটাই রাজি হন, কিন্তু তখন পুলিশ থানা থেকে ফোন আসে এবং তিনি তখনই থানার দিকে রওনা হন। আসলে এই ফোনটি করেছিলেন ইন্সপেক্টর বিনীত। তখন একজন সিনিয়র পুলিশ অফিসার মিস্টার সাজি তার কাছ থেকে ফোনটা কেড়ে নেন এবং সব ক্যামেরাম্যানদের কাছ থেকেও ক্যামেরাটি কেড়ে নেওয়া হয় আর গ্রাউন্ডের বাইরে চাবি দিয়ে দেওয়া হয়। এসআই প্রমোদ থানায় ঢুকলেন, দেখলেন তার যমজ ভাই অফিসার বিনোদ মারা গেছেন। তখন তার কিছু পুরনো স্মৃতি মনে আসে। সেখানে আমরা দেখি দুটি ভাই হঠাৎ কিছু দেখে অবাক হয়ে গেছে। এই ঘটনাটি আমরা পরে জানব। এদিকে এই নিউজটি সব খবর চ্যানেলে দেখানো হতে থাকে এবং চাপ সৃষ্টি হতে থাকে। এর জন্য মিনিস্টার ম্যাডাম একজন ডিএসপিকে এই পুরো কেসটির দায়িত্ব দেন। মূল সন্দেহ করা হয় 3 জন পুলিশ অফিসারকে, যার মধ্যে এসআই প্রমোদকে কয়েকদিন আগে রিপোর্ট করেন যে তিনি তার এক আত্মীয়ার অভিযোগ শুনে কেসটির তদন্ত করছিলেন। অফিসার বিনোদ একদিন রাত্রে মহিলাটির কাছে যায় যখন তার হাজব্যান্ড বাড়ি ছিলেন না। তিনি এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে এসআই বিনোদ তাকে মেরে দাঁত ভেঙে দেয়। ফলে এসআই বিনোদের ক্যারেক্টার মোটেই ভালো ছিল না। এসপি প্রমোদ তাকে ডেকে পাঠান এবং এইসব করতে বারণ করেন। তখন এসআই বিনোদ বলেন যে সে এসব কাজ করবেই, সে চাইলে তাকে সাসপেন্ড করতে পারে এবং সে যেন আগে নিজের বউ আর মেয়ের যত্ন নেয়, তারপর অন্যকে দেখতে আসে। আর বাইরে এসে এসআই জনকে বলে সে আবার আজকে রাত্রে সেই মহিলার বাড়িতে যাবে, সে তাকে জয়েন করবে কি। এর মধ্যে এসপি ম্যাডাম আসেন, তাকে ফরেন্সিক টিম জানায় কন্ট্যাক্ট গানশট করা হয়েছে এবং পিস্তলে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার সাথে সন্দেহভাজন 3 জন পুলিশ অফিসারের ম্যাচ করা হচ্ছে। এরপর ওই 3 জন পুলিশকে ডেকে পাঠান এসপি ম্যাডাম। বাকি 2 জনকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। মিস্টার জনকে জিজ্ঞাসা করা হয় যখন খুনটি হয় তখন তিনি কোথায় ছিলেন। তিনি বলেন আলমারিতে ড্রাগের প্যাকেটটি রেখে তিনি ঘরে ফোন করছিলেন। ফোন করতে করতে তিনি ডাইনিং রুমে যান এবং তারপর কিচেনে গিয়ে ড্রিঙ্ক করতে আরম্ভ করেন। ড্রিঙ্ক করার সময় তিনি 3টি গুলির আওয়াজ পান ও ছুটে বাইরে বেরিয়ে এলে দেখেন এসআই বিনোদ মারা গেছেন এবং বিনীত ও সন্দীপ সেখানে আছে। এরপর অফিসার সন্দীপকে ডেকে
ডিএসপি জিজ্ঞাসা করেন সে কোথায় ছিল। সে জানায় সে বাথরুমে ছিল। তখন ম্যাডাম বলেন বিনোদের সঙ্গে তার কোনো ঝামেলা ছিল। তখন তিনি বলেন একদিন একটি বাচ্চা মেয়ে থানায় বসেছিল। আসলে এ হলো ইন্সপেক্টর অর্পিতার মেয়ে। একটু পরে মেয়েটিকে আর দেখতে পাওয়া যায় না। তখন ইন্সপেক্টর সন্দীপ বলেন ওকে বিনোদ স্যার নিয়ে গেছে। আর বিনোদ স্যার এমন একজন যে বাচ্চা ও বড়োর মধ্যে পার্থক্য বোঝে না। তখন বিনোদ স্যার চলে আসে, কিন্তু কথাটা তার কানে গিয়েছিল। এই জন্য তিনি ইন্সপেক্টর সন্দীপের মেয়েকে একদিন স্কুল থেকে নিয়ে আসেন, কিন্তু এটি তার বউয়ের একদম পছন্দ হয় না। সন্দীপ এটা জানলে সন্দীপ ও বিনোদের সঙ্গে খুব হাতাহাতি হয়। হঠাৎ লকআপের চাবিটি খুঁজে পাওয়া যায় না। পরে একজন পুলিশ অফিসার সেটিকে মেঝে থেকে কুড়িয়ে আনেন। এত চাপ নিতে না পেরে ইন্সপেক্টর জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর ফরেন্সিক রিপোর্ট আসে। সেখানে বলা হয় পিস্তলে ইন্সপেক্টর বিনীতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কিন্তু মিস্টার প্রমোদ বলেন বিনীত যেহেতু সেদিন নাইট ডিউটিতে ছিল, তাই পিস্তলে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া খুব স্বাভাবিক। এরপর ডিএসপি ম্যাডাম ইন্সপেক্টর বিনীতকে ডেকে জিজ্ঞাসা করেন তার সঙ্গে বিনোদের কোনো প্রবলেম ছিল কি না। তখন ইন্সপেক্টর বিনোদ বলেন একদিন লজে বসে তারা কয়েকজন বন্ধু ড্রিঙ্ক করছিল। এমন সময় একজন খবর দেয় বিনোদ স্যার খুব ড্রিঙ্ক করে ঝামেলা করছে। সেখানে গিয়ে দেখে ইন্সপেক্টর বিনোদ জুয়াতে সব পয়সা হেরে গিয়ে নিজের বাইককে বাজি লাগাচ্ছে, কিন্তু বাকিরা রাজি হচ্ছে না। তখন বিনীত তাকে বাইরে বেরিয়ে আসতে বলে এবং বাকিরাও তাকে বের করে দেয়। খুব রাগ করে ইন্সপেক্টর বিনোদ বাইরে বেরিয়ে আসেন এবং তিনি দেখতে পান দুজন কাপল ওরা করছে। আসলে এই কাপলের ছবি অন্য একটি ছেলে তুলছিল, তাই ঝামেলা হচ্ছিল। কিন্তু ইন্সপেক্টর বিনোদ বলেন যে তোমরা খারাপ কাজ করতে পারবে আর ও ছবি তুলতে পারবে না। এইটা শুনে মেয়েটি খুব রেগে যায়। তখন ইন্সপেক্টর বিনোদ ছেলেটিকে লাথি মেরে ফেলে দেয়। তখন মেয়েটি বোতল দিয়ে এসআই বিনোদকে মারতে যায়, কিন্তু লেগে যায় অন্য ছেলেটির মাথাতে। প্রচণ্ড রাগে ইন্সপেক্টর বিনোদ মেয়েটিকে নিয়ে রুমে ঢুকে যায়। এসআই বিনীত বাকিরা অন্য ছেলেটিকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাবার পথে বিনীতের খেয়াল হয় এসআই বিনোদ ও মেয়েটি একা আছে এবং বিনোদের স্যারের ক্যারেক্টার মোটেই ভালো ছিল না। তিনি নেমে চলে আসেন লজে এসে জানেন এসআই বিনোদ ও মেয়েটি এখনও রুমেই আছেন। তখন তিনি খুব তাড়াতাড়ি উপরে আসেন। সেখানে দেখেন ইন্সপেক্টর বিনোদ মেয়েটিকে রেপ করেছেন। তিনি পুরো ঘটনাটি হায়ার অথরিটিকে জানান, কিন্তু কেসটিকে চাপা দিয়ে দেওয়া হয়। তখন ডিএসপি জানতে চান সেই মেয়েটি এখন কোথায়। এসআই বলেন তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি। এরপর থানার পেছন দিকে একটি গেট পাওয়া যায় যেখানে পুলিশ অফিসাররা স্মোক করতেন। এটা দিয়েও খুনি এসে থাকতে পারে। এদিকে উপর থেকে ক্রমাগত চাপ আসতে থাকে। এবার ডিএসপি ম্যাম ইন্সপেক্টর প্রমোদের ফ্যামিলি নিয়ে জানতে চান। তখন মিস্টার সাজি বলেন 16 বছর আগে তিনি ও বিনোদ মিসিং কমপ্লেন তদন্ত করার জন্য প্রমোদের ওয়াইফ সৃজার খোঁজে গিয়েছিলেন। সেখানে দেখেন যে সৃজা তার মেয়েকে নিয়ে খুব খারাপ অবস্থায় আছে এবং সে মেয়েকে খুব কষ্টে বড় করছে। তখন তারা তাকে ফিরে যেতে বলেন, কিন্তু তিনি রাজি হন না। এরপর তারা বেরিয়ে আসেন, কিন্তু ইন্সপেক্টর বিনোদের খুব কষ্ট হয়। যতই হোক নিজের ভাইয়ের মেয়ে, তাই কিছু খেলনা আর ফল কিনে বাচ্চাটিকে দিয়ে আসে। ইন্সপেক্টর প্রমোদ ব্যাপারটি জানতে পেরে খুব রাগ করে। সে তাদের কাছে যায় এবং বলে তারা কেন গিয়েছিল। তখন সিনিয়র অফিসারটি বলেন তারা একটি মিসিং কমপ্লেন ইনভেস্টিগেট করতে গিয়েছিল। তখন বিনোদ বলে নিজের মেয়ে বউয়ের যত্ন করতে পারো না, আবার এখানে এসেছো, বেরিয়ে যাও। তখন প্রমোদ খুব রেগে যায় এবং বলে ফার্দার যেন কেউ তার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করে। কাহিনী চলে আসে প্রেজেন্টে। একটি মেয়েকে অটোর থেকে নামতে দেখা যায়। মেয়েটির নাম মালিনী। সে মৃত বিনোদ স্যারের সঙ্গে থাকতো, কিন্তু তারা বিয়ে করেননি। ডিএসপি ম্যাডাম তাকে জিজ্ঞাসা করেন সে কাউকে সন্দেহ করে কি না। তখন মালিনী বারবার প্রমোদ স্যারের দিকে তাকাচ্ছিল। এই জন্য ডিএসপি ম্যাডাম প্রমোদ স্যারকে বাইরে বেরিয়ে যেতে বলেন। তখন মালিনী বলে বিনোদের সবথেকে বড় শত্রু হলো তার ভাই প্রমোদ। এদিকে প্রমোদ বাইরে বেরিয়ে আসে, দেখে বিনোদের দেহ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। তখন প্রমোদ ফিরে যায় অতীতে, যখন ছোটবেলায় তাদের মধ্যে খুব ভাব ছিল।
কিন্তু তাদের বাবা প্রতিদিন অন্য মেয়েদের ঘরে আনতো। এসবের প্রতিবাদ করলে তাদের বাবা তাদের মাকে 2 সন্তানের সঙ্গে ঘরের বাইরে বের করে দেয়। খরপোশ চাইতে গেলে আবার মারধর করে। তখন একজন বড় পুলিশ অফিসার তাকে বলে এটি সে ঠিক করছে না। তখন সে বিনোদকে নিজের কাছে রেখে দিতে বাধ্য হয়। বিনোদ বাবার সঙ্গে থাকতে থাকে এবং বাবার বিভিন্ন কুকীর্তি দেখে বড় হতে থাকে। সে একদিন মায়ের ঘরে যায়, কিন্তু দেখে মা আর ভাই ঘর ছেড়ে চলে গেছে। বন্ধুরাও তাকে রাগাতে থাকে, এটা বলে যে নিশ্চয়ই তার কোনো দোষ আছে। এরপর ঘরে এলে বিনোদ দেখে তার বাবাকে কোনো মেয়ের ঘরের লোক কুপিয়ে খুন করে চলে গেছে, কিন্তু সে তার বাবাকে বাঁচানোর কোনো চেষ্টাই করে না। এরপর তার মা ও ভাই তাকে আনতে এলেও সে তার সঙ্গে যায় না, দূরে পালিয়ে যায়। কাহিনী এবার প্রেজেন্টে আসে, যেখানে একজন পুলিশ অফিসার প্রমোদকে ডাকতে আসে। মিডিয়া ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। তখন পুলিশ অফিসার জানায় যে বিনোদের কল রেকর্ডটি চলে এসেছে। ম্যাডাম সেটি জ্বালাতে বলেন। সেখানে শোনা যায় বিনোদ বলছে সে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবে না, কারণ সে তার বউকে নিয়ে বেরোবে। তখন ডিএসপি ম্যাডাম মালিনীর ব্যাপারে জিজ্ঞাসা করেন। কাহিনী আবার চলে যায় ফ্ল্যাশব্যাকে। মালিনী এসেছিল ঘরে তার উপর হওয়া অত্যাচারের অভিযোগ জানাতে। এসে সে বিনোদ স্যারের খারাপ নজরে পড়ে যায়। বিনোদ স্যার যেচে এই কেসটির দায়িত্ব নেয়। মেয়েটির ঘরে গিয়ে দেখে মেয়েটির হাজব্যান্ড প্রেয়ার করছে। মেয়েটির হাজব্যান্ডকে শাসিয়ে দিয়ে আসে আর মালিনীকে তার ফোন নম্বর দেয়। একটু পরেই মালিনী তাকে ফোন করে। মালিনীর ঘরে গিয়ে দেখে তার হাজব্যান্ড আবার তার উপর অত্যাচার শুরু করেছে। আসলে লোকটি হলো মানসিক রোগী। বিনোদ স্যার ভেতরে গিয়ে মালিনীকে উদ্ধার করেন এবং তার হাজব্যান্ডকে বেঁধে লকআপে নিয়ে আসেন। মালিনীর হাতে লেগেছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। নার্স জানায় আজকেই মালিনীকে ছুটি করে দেওয়া হবে। তখন বিনোদ স্যার জানতে চায় তার কোথাও যাবার জায়গা আছে কি না। মালিনী না বললে সে তাকে নিজের ঘরে নিয়ে আসে। এসআই বিনোদ এটাই চাইছিলেন। এরপর রাত্রেবেলায় তার মনোকামনা পূর্ণ করতে গেলে মালিনী তাকে বাধা দেয়। এই বাধা সে আগেও পেয়েছে, কিন্তু মালিনীর মধ্যে এমন কিছু সে দেখতে পায় যাতে সে নিজেকে সরিয়ে নিয়ে আসে। পরের দিন সকালে আর সে মালিনীকে খুঁজে পায় না। তখন বিনোদ তাকে খুঁজতে সেই মহিলার কাছে যায় যে তাকে থানায় এনেছিল, কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে মহিলাটির কাছে মালিনী আসেনি। এরপর বিনোদ সেই স্কুলটি দেখতে পায় যেখানে মালিনী পড়াতো। সেখানে গিয়ে দেখে মালিনী সেখানে বসে আছে। বিনোদ একটু দূরে বসে এবং কথা দেয় এই কাজ সে আর কোনোদিন করবে না। মালিনী আবার ঘরে আসতে রাজি হয়। এবার বিনোদ আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। সে মালিনীর জন্য শাড়ি এনে দেয়, তাকে স্কুলের কাজে সাহায্য করে এবং নিজেও একটি ভালো মানুষ হয়ে ওঠে। একদিন জুনিয়র স্কুলের টিচারদের নিয়ে একটি ক্যাম্প করছিলেন এসআই প্রমোদ। তখন এসআই বিনোদ সেখানে আসে এবং মালিনীকে নিয়ে চলে যায়। সেদিন রাত্রে সে নিজের সব কথা মালিনীকে বলে। কাহিনী চলে আসে প্রেজেন্টে। মিনিস্টার ম্যাডাম থানায় আসেন এবং মিডিয়াকে আশ্বস্ত দিয়ে বলেন যতক্ষণ না কেসটি সলভ হচ্ছে তিনি থানাতেই থাকবেন। এদিকে প্রমোদ স্যারকে ফরেন্সিক এক্সপার্ট বলেন একদম সামনে থেকে গুলি করা হয়েছে। এরপর প্রমোদ সাইবার সেলে লাস্ট ফোন কল রেকর্ড চান, কিন্তু তারা বলেন হায়ার অথরিটি প্রমোদকে কিছু ডাটা দিতে বারণ করেছেন। তখন এসআই প্রমোদ যান ডিএসপি ম্যাডামের কাছে, তাকে জিজ্ঞাসা করলেন এরকম করা হচ্ছে কেন। তখন এসআই সাজি বলেন সবাই জানতো প্রমোদ আর বিনোদের শত্রুতার কথা, কিন্তু প্রমোদ বললেন তাতে কি। তিনি রিকোয়েস্ট করেন কেসটি তাকে দেওয়ার জন্য। তখন ডিএসপি ম্যাডাম রাজি হন। প্রমোদ বাইরে এসে ইন্সপেক্টর বিনীতকে ডেকে পাঠান। তাকে জিজ্ঞাসা করেন ঘটনার সময় তিনি কোথায় ছিলেন। তিনি বলেন তার খুব টয়লেট পেয়েছিল, তাই তিনি টুপিয়ার বন্দুক রেখে বাথরুমে গিয়েছিলেন। ইন্সপেক্টর প্রমোদের মনে পড়ে অফিসার সন্দীপও বলেছিল যে সে বাথরুমে ছিল, তাই তিনি তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেন ইন্সপেক্টর বিনীতও বলছে সে বাথরুমে ছিল, তাহলে কি তারা দুজনেই বাথরুমে ছিল। তখন ইন্সপেক্টর সন্দীপ বলেন যে তিনি লেডিস টয়লেটে ছিলেন। আসলে একজন লেডি পুলিশের সঙ্গে তার সম্পর্ক ছিল।
প্রমোদ এই ঘটনার সত্যতা যাচাই করতে গেলে যে লেডি পুলিশ অফিসারটি কথাটি স্বীকার করেন এবং বলেন তার হাজব্যান্ডকে যেন ব্যাপারটি না জানানো হয়। এরপর ইন্সপেক্টর প্রমোদ বসেন বিভিন্ন ক্যামেরা ফুটেজ দেখতে। সেখানে দেখেন কয়েদিটি খুনের সময় সেলের ভিতর ছিল না। তখন সেই কয়েদিকে প্রমোদ জিজ্ঞাসা করলেন সে খুনের সময় কোথায় ছিল। তখন কয়েদিটি বলে ইন্সপেক্টর বিনীতের পকেট থেকে হঠাৎ করে চাবিটি পড়ে যায়। এই চাবিটি নিয়ে সে তালা খুলে বাইরে বেরিয়ে আসে এবং স্টোর রুমে চলে যায়। সেখানে যখন সে আলমারি খুলে ড্রাগের প্যাকেটটি বের করছে তখন গুলির আওয়াজ শুনতে পায়। ধরা পড়বার ভয়ে দৌড়ে সে নিজের সেলে চলে আসে এবং চাবিটা ছুঁড়ে দেয়। ড্রাগের প্যাকেটটি ল্যাট্রিনে ফেলে দেয়। সে বলে যখন সেল থেকে বাইরে যায় তখন ইন্সপেক্টর বিনোদ চেয়ারে বসে টিভি দেখছিলেন। আবার ইন্সপেক্টর প্রমোদ ফুটেজ দেখতে আরম্ভ করেন। এদিকে মিনিস্টার ম্যাডাম ডিএসপির উপর চিৎকার করছেন, এখনও কেস সলভ কেন হলো না। তখন প্রমোদ ঢোকেন এবং বলেন বিনোদ সুইসাইড করেছে। মিনিস্টার ম্যাডাম বলেন সুইসাইড করলে তিনি 3টে গুলি কেন করবেন। ডিএসপি বলেন আগেও এরকম হয়েছে। তখন মিনিস্টার ম্যাডাম বলেন মিডিয়া বিশ্বাস করবে। তখন ইন্সপেক্টর প্রমোদ বলেন তার কাছে আই উইটনেস আছে। তখন সবাই অবাক হয়ে যায়। এরপর প্রমোদ সেই ছেলেগুলিকে ডেকে আনে যারা ক্রিকেট খেলছিল। তারা বলতে শুরু করে যখন তারা খেলছিল তখন বলটি থানার সামনে পড়ে যায়। বলটি নিতে গেলে তারা গুলির আওয়াজ শুনতে পায়। জানলার কাছে গিয়ে দেখে বিনোদ স্যার নিজেকে গুলি করছেন। তখন ম্যাডাম জিজ্ঞাসা করেন আপনি কীভাবে বুঝতে পারলেন। তখন ইন্সপেক্টর প্রমোদ বলেন যখন তিনি থানায় প্রবেশ করেন তখন দেখেন একটি কুকুর বল মুখে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটি সেই কুকুর যাকে তিনি ফুটেজে ছেলেগুলির সঙ্গে দেখেছেন। এরপর ম্যাডাম জানতে চান কিন্তু বিনোদ হঠাৎ সুইসাইড করলো কেন, সে তো খুব আনন্দে ছিল। তখন ইন্সপেক্টর বলেন এটা এখনও জানতে বাকি আছে। এটা বলে তিনি বাইরে বেরিয়ে আসেন। তখন হঠাৎ একটা মিউজিক তার কানে আসে। সেটি দেখতে চান এবং পুলিশ অফিসার বলেন এটি সেই প্রোগ্রাম যেটি বিনোদ মৃত্যুর সময়ে দেখছিল। প্রমোদ দেখেন এটা তার মেয়ের সেই প্রোগ্রামটি যেটি তিনি হসপিটালে দেখছিলেন। কাহিনী চলে যায় ঘটনাটি ঘটার সময়। বিনোদ ফোনে তার বন্ধুর সাথে কথা বলছে। হঠাৎ টিভিতে তার বৌদিকে দেখতে পায়, তাই সে ইন্টারেস্ট নিয়ে বসে পড়ে। এরপর তার ভাইজি আসে গান করতে, কিন্তু তাকে দেখে বিনোদ অবাক হয়ে যায়, কারণ এই হলো সেই মেয়ে যাকে তিনি লজে রেপ করেছিলেন। তার পুরনো সব কথা মনে পড়তে থাকে। সে তার ছোটোবেলার কথা আর তার নিজের ভাইজিকে কীভাবে অ্যাবিউজ করেছিলেন তার কথা। তার নিজের প্রতি নিজের প্রচণ্ড ঘৃণা আসতে থাকে এবং তিনি সব গুলিগুলোই নিজের বুকে চালিয়ে দেন। কিন্তু পুরো ব্যাপারটি কনফার্ম হওয়ার জন্য ইন্সপেক্টর প্রমোদ ইন্সপেক্টর বিনীতকে জিজ্ঞাসা করেন এই মেয়েটি লজের সেই মেয়েটি কি না। বিনীত বলেন হ্যাঁ এটা সেই মেয়ে। এরপর প্রমোদ স্যার বাইরে বেরিয়ে আসেন। তার নিজের মেয়ের পুরনো স্মৃতিগুলি মনে আসতে থাকে। তিনি তার বউ ও তার মেয়ের সঙ্গে কোনোদিনই দেখা করতে পারবেন না, কারণ যখনই তার মেয়ে তার বাবাকে দেখবে তখন তার ধর্ষণকারীর কথা মনে পড়বে। এরপর তিনি ঘরে আসেন এবং আয়নায় নিজের জায়গায় বিনোদকে দেখতে পান। বিনোদ যেন বলছে প্রমোদ তার মাকে নিয়ে নিয়েছিল, তাই সেও তার ফ্যামিলিকে নিয়ে নিল। এরপর সৃজার ফোন আসে। তিনি বলেন এবার মেয়েকে তার বাবার ব্যাপারে সব জানানো দরকার, কিন্তু প্রমোদ বলেন সৃজা যেন তাদের মেয়েকে বাবাকে নিয়ে কিচ্ছু না জানায় এবং তাকে আর যেন কোনোদিন ফোন না করে। এরপর প্রচণ্ড রাগে ফোনটি তিনি ভেঙে দেন। এখানেই মুভিটি শেষ হচ্ছে। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।